দিনাজপুরে দুই কৃষককে নিয়ে গেছে বিএসএফ, দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী। ঝিনাইদহে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত। আওয়ামী লীগের সহায়তায় ক্রমাগত অপতথ্য ছড়াচ্ছে ভারত, মন্তব্য প্রেস সচিবের। সবাইকে সচেতন থাকার আহ্বান। মুন্সিগঞ্জে ২৭ বছর আগের হত্যার বদলা নিতে ফিল্ম স্টাইলে খুন, ডাকাতির নাটক সাজাতে মাইকিং, ৩ শিশুকে নিয়ে দিশাহারা মা। এবং চাঁপাইনবাবগঞ্জে আধা ঘন্টার শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, ঝরে গেছে পাকা ধান ও পরিপক্ক আম, সহায়তার দাবি। দেখছেন দেশ জনপদ সংবাদ, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। দিনাজপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে দিনাজপুর বিরলের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। এ সময় ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ঘটনা জানাজানির পর দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয়রা। এই বিষয়ে বিজিবি থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর পিপলবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে রিয়াজ নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। জানা যায়, রাতে রিয়াজ সীমান্তের কাছে ধানের খেতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নেওয়া হয়। আওয়ামী লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপতথ্য ছড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন সামনে রেখে অপপ্রচার আরও বাড়বে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, গেল ১৬ বছর বাংলাদেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করতে এবং বিশ্ব দরবারে সত্য তুলে ধরতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে। এ সময় ৩ সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলেও জানান তিনি। আওয়ামী লীগের পান্ডারা এবং ওই দিক থেকে ইন্ডিয়ান মিডিয়া এরা তো আরো করবে, আরো তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে। আমরা চাই ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে, যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো বা মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিক্টের পরে যে ভয়ানক ম্যাসাকার হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল। মুন্সিগঞ্জে চরাঞ্চলে ডাকাতির নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে। হত্যার পর ডাকাত পড়েছে বলে মাইকিং করে সটকে পড়ে হত্যাকারীরা। পরে স্থানীয়রা এসে দেখতে পায় মরদেহ, পাশে রেখে দেওয়া হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ বলছে ২৭ বছর আগের একটি হত্যাকাণ্ডের রেশ ধরে এই পাল্টা হত্যাকাণ্ড। সুমিত সরকার সুমনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু। প্রতিপক্ষ থেকে বাঁচতে পালিয়েছিলেন ৯ মাস, তবুও হয়নি শেষ রক্ষা। ২৭ বছর আগের ভাই হত্যার বদলা নিতে ডেকে এনে পিটিয়ে হত্যা করে সাজানো হয় ডাকাতির পর গণপিটুনির নাটক। জানা যায় ১৯৯৮ সালে প্রতিবেশী শিপন মাঝি হত্যা মামলার আসামি ছিলেন মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দির ছানা মাঝি ও তার ৭ ভাই। সেই মামলা থেকে নিষ্কৃতিও পায় তারা। বৃহস্পতিবার দুপুরে ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ছানা মাঝিকে। পুলিশ বলছে, হত্যার পর ডাকাতির নাটক সাজাতে মাইকিংও করা হয়। মরদেহের পাশে রেখে দেয়া হয় আগ্নেয়াস্ত্র। যতটুকু জানা গেছে যে পারিবারিক বিরোধের কারণে ওই এলাকায় দুইটা মাঝি পরিবারের মধ্যে তাদের আগের থেকেই খুনের ঘটনা ঘটছে। সেই খুনকে কেন্দ্র করে পুনরায় তাদের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের কারণেই এই ছানা মাঝি নামে এই লোককে পরিকল্পিতভাবে হত্যার একটা অভিযোগ পাওয়া গেছে। হত্যার পর মাইকে তারা ডিক্লেয়ার করে যে ডাকাত করছে। এদিকে পিতৃহারা ৩ শিশুকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিশেহারা হয়ে পড়েছেন ছানার স্ত্রী ফাতেমা বেগম। স্বাধীনের এরিয়া পরিকল্পিতভাবে বাবু মাঝি কালকে দুপুর ২:৩০ হইতে ৩টা বাজে আমার ঘর থেকে ডাক দেওয়া নিছে। ডাক দেওয়া নেওয়ার পরে এরপর আমার স্বামীর আমি কিছু তুমি কই যাওয়ার লোকে যাইও না, এসে আবার আমার জামাই ঘরে আসিল। এরপর আবার আমি কাটলাই গেছি। পরে এ স্বাধীন আসে আমার স্বামীরে অন্য আরেক লোক দিয়া ডাক দিয়া ঘর থেকে নিয়ে গেছে। স্বজনদের দাবি শিগগিরই হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। ৯টার দিকে তালগাছতলা মধ্যমাকাতে তালগাছতলা নিয়ে ওরা হারায় একটা ভাঙা অস্ত্র দিয়া উঠে রাখছে। এই বাবু মাঝি, তপু মল্লিকবাড়ি, তপু মল্লিক, মুন্না মল্লিক, এবার আপনাকে ওই আলানুর মাঝি এবং সাদ্দাম মাঝি, রঞ্জন মাঝি,
মিল্লা এই 8-10 জনে এদের বাইরে আমরা দেখেছি। আমার কোনো টাকা নাই, পয়সা নাই, আমার জল নাই, রক্ত নাই, যে আপনারা কাছে বিচার দিছি, আপনারা এই বিচারটা করবেন। এই ঘটনায় দোষীদের ধরতে ইতোমধ্যেই অভিযানে নেমেছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে খাল খনন করছে বিএনপি। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে 700 জন নেতাকর্মী 1 মাসের মধ্যে নগরীর উত্তর কাছড়ির 2টি খাল খনন করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবে। একে নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রস। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলির নাজির খালের ঠাসা ময়লা আবর্জনায় প্রতি বছরই অল্প বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হয় এখানে বসবাসকারী লাখ লাখ মানুষকে। আর বর্ষা মৌসুমে তা পৌঁছে চরমে। খাল খননে বিগত সরকারের আমলে প্রতি বছর 1000 কোটি টাকার বরাদ্দ থাকলেও এসব অর্থ লুটপাট হওয়ায় জনগণ তার সুফল পায়নি। তবে স্থানীয়দের এ দুর্ভোগ লাঘবে এবার এগিয়ে এসেছে বিএনপি। চট্টগ্রাম নগরীর 10 নম্বর উত্তর কাট্টলির ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা নিজ উদ্যোগে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নাজির খাল ও কালিরছড়া খাল 2টি খনন শুরু করেছে। শুক্রবার দুপুরে এর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। 13,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তা আপনারাই বলেন, আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনো ডুবে যাচ্ছে। তো সুতরাং আগে কি হয়েছে এটা বলার দরকার হয় না। কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না হলে, জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। এ সময় বিএনপি নেতারা বলেন, নগরীর খালগুলোর উন্নয়নে বিগত বছরগুলোতে 6 থেকে 13,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ এলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। এ সময় স্বৈরাচার সরকার খাল খননের কোটি কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন তারা। তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে, ইনিয়ে বিনিয়ে টাকাগুলো তারা বাইরে পাঠানোর জন্য, অথবা এগুলি দিয়ে তারা তাদের হয়তোবা পারিবারিকভাবে এস্টাবলিশড হওয়ার জন্য। আমরা বদ্ধপরিকর জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, জলাবদ্ধতা দূর করার জন্য যা যা করার আমরা খাল উদ্ধার, নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য শহর করতে সব নাগরিককে সচেতনতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোরে 18 বছরে না হওয়া কাজ 6 মাসের মধ্যে শেষ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার দুপুরে নাটোরে এক অনুষ্ঠানেই তিনি কথা বলেন। দুলু আরও বলেন, গেল 18 বছর আওয়ামী লীগ লুটপাট শোষণ করেছে, দিনের ভোট রাতে করে এমপি পরিচয় দিয়েছে। তবে নাটোরের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজ করেনি। এ সময়ে মানুষের ভালোবাসা ও সমর্থনে নাটোরকে এগিয়ে নিতে কাজ করবেন বলেও জানান তিনি। অতীতে নাটোরে কোনো চিকিৎসা, বাংলাদেশে কোনো চিকিৎসা সেবা হয় না। এই যারা গরিব দুঃখী মানুষ, যারা অসহায়, যাদের চিকিৎসার অভাব মৃত্যুবরণ করে, বিএনপি ক্ষমতায় গেলে এই দেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে এনসিপি। সেখানে আছেন সহকর্মী তারেক রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সাথে সরাসরি। তারেক, আপনি তো রয়েছেন বায়তুল মোকাররমের গেটে, সেখানে সমাবেশের অবস্থা কেমন দেখছেন সেই সাথে জানাবেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আসলে কি বলছেন। জানেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং এই দলটিকে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বক্তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই দলটি 2009 সালে হত্যাকাণ্ড এবং 13 সালে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড, একই সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটির দায়ে কিন্তু এই দলটিকে বিচারের মুখোমুখি করতে হবে দ্রুত এবং এই দলটির রাজনৈতিক কার্যক্রমের নিষিদ্ধের দাবি জানান। একই সঙ্গে আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তারা যেমনটি জানিয়েছেন, জুলাই আগস্ট গণহত্যার ফলে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান যে
রাজনৈতিক বাস্তবতায়, এই বাস্তবতায় প্রথমে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, তারপরে মৌলিক সংস্কারের পরে কিন্তু নির্বাচনে যাওয়ার আহ্বান করেন। এর আগে কিন্তু তারা নির্বাচনে যাওয়া এবং এই আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনে যাওয়ার পক্ষপাতী আমরা অনেকক্ষণ আগে যে দক্ষিণ গেটে কিন্তু সমাবেশে বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, তারা যেমনটা জানিয়েছেন যে একটি দল 15-16 বছর ধরে যেভাবে খুন এবং অন্যান্য যে অপরাধ করেছে সেই অপরাধের দায়ে এখনো পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য যে বিদ্যমান রাজনৈতিক দল তাদের যে নিষ্ক্রিয়তা এবং তাদের যে এই বিচারের দাবিতে তাদের যতটা উদ্যোগী হওয়ার কথা সে উদ্যোগী তারা দেখছেন না, সেটা নিয়েও কিন্তু তারা হতাশা প্রকাশ করেছেন। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আওয়ামী লীগ নিষেধের দাবিতে করার সমাবেশের সর্বশেষ খবরাখবর। রাজশাহী মহানগরীর 30 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাসান আলীর হাতের রগ ও কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 1টার দিকে নগরীর বুথপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে দুর্বৃত্তরা রাতে তার বাড়িতে প্রবেশ করে কুপিয়ে জখম করার পাশাপাশি কান, হাতের রগ ও ডান হাতে কান কেটে চলে যায়। সপ্তাহের ব্যবধানে জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, পঞ্চগড় ও চট্টগ্রামে বেড়েছে শাকসবজি সহ মাছ মাংসের দাম। তবে ময়মনসিংহে কিছুটা কমেছে সবজির দাম। কুষ্টিয়ায় নতুন ধানের চাল বাজারে উঠতে শুরু করায় ফিরেছে স্বস্তি। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। জয়পুরহাটে সবজির পাইকারি বাজারে দাম কিছুটা সহনীয় থাকলেও খুচরা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ ক্রেতাদের। বাজার মনিটরিং জোরদার করে সিন্ডিকেট ভেঙে দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি তাদের। এত জিনিসের দাম বেশি, ঊর্ধ্বগতি না দাম বলেন, একটু স্বাভাবিক আরো নিয়ন্ত্রণ করা উচিত বাজারটাকে। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে সব ধরনের দেশীয় মাছের দাম। বিক্রেতারা জানান, মাছের আমদানির তুলনায় ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় সব ধরনের মাছের দাম বেড়েছে। তবে বর্ষা মৌসুমে নদ নদীতে পানি এলে কমবে মাছের দাম। বৃষ্টি বাদল হচ্ছে, যদি পানি নদীতে পর্যাপ্ত পরিমাণ হয়, নদীর মাছ আমদানি হয়, তাহলে আমাদের যে চাষের মাছগুলি আছে সেগুলির মূল্য দিনে দিন কমে আসবে। ময়মনসিংহের বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে কিছু কিছু সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। চড়া রয়েছে মাছ মাংসের দাম। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। করলা কেনা হয়েছে আপনার 60 টাকা কেজি। কাঁকরোলের দামটা একটু বেশি, কাঁকরোলের দাম হচ্ছে 100 টাকা নিচে দিচ্ছে না, একটু প্রাইস একটু বেশি। বাড়াটা একটু শসাটা বাড়ছে, আর পেঁপেটা বাড়ছে, আর কাঁচামরিচটা বাড়ছে, আর সব সীমিতই আছে। পঞ্চগড়ে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে শাকসবজি সহ মাছ মাংসের দাম। ব্যবসায়ীরা বলছেন, আড়তে দাম বেশি হওয়ার কারণে ক্রেতাদের কিছুটা বেশি দামে কিনতে হচ্ছে। এদিকে ক্রেতারা বলছেন, রমজানে যেভাবে বাজার মনিটরিং করা হয়েছিল বর্তমানে তা করা হচ্ছে না, যে কারণে ব্যবসায়ীরা খেয়াল খুশি মতো বেচাকেনা করছেন। রমজান পরোত্তর যে বাজারের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হয়ে গেছে। বাজারে আমদানি যদি বেশি বাড়ে যায় তা আমরা অবশ্যই কম পাই, কম পাইলে কম দামে বিক্রি করি। আমদানির উপর আর কি নির্ভর করে বাজারে। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ায় নিম্নমুখী চালের দাম। নতুন ধানের চাল বাজারে উঠতে শুরু করায় সব ধরনের চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, নতুন ধানের চাল পুরোপুরি বাজারে উঠলে আরো কমবে চালের দাম। পুরাতন চাউলটা এখন 3 থেকে 4 টাকা কেজিতে কমে গেছে, আর নতুন যেটা আসছে বাজারে এখন আমরা আজকে তুললাম, সেটা 10 থেকে 12 টাকা কেজিতে কমছে। মানে ধান কাটা হয়ে গেলে সমস্ত ধানের চাউলটা সাপ্লাইটা বাজারে স্বাভাবিক হলেই বাজার আরো অনেকটা কমে আসবে বলে আমরা প্রত্যাশা করছি। এদিকে সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে মাছ মাংস ও সবজির দাম। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।
বৈশাখের শিলাবৃষ্টি অনেকের কাছে আনন্দের উপসর্গ হলেও কৃষকের কাছে আতঙ্কের নাম। বৃহস্পতিবারের আধা ঘন্টার শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান ও ধানক্ষেত। কৃষকরা বলছেন কয়েকদিন পরই ধান ঘরে তোলার কথা ছিল। ঝড় ও শিলাবৃষ্টিতে ঝরে গেছে অর্ধেকের বেশি পাকা ধান। গতকালকের ঝড়ে এবং শিলাবৃষ্টিতে আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি, আমরা কৃষক, সাধারণ কৃষক, আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাতাসটা যদি না হতো বৃষ্টির বেড়ে এই সন্ধ্যাবেলা এই আছরের সময়, তাহলে আল্লাহ দিয়েছে একটু লাভ হতো, আপনার বাতাসই ক্ষতি করে দিল। এদিকে এবার এমনিতেই আমের ফলন হয়েছে কম, তার উপর শিলাবৃষ্টির বাগড়া, ঝরে পড়েছে অপরিপক্ক আম। শিলাবৃষ্টির মধ্যে আমি আম গাছতলা যে দেখছি অনেক আম পড়ে আছে, 3 মণ মতো আম কুড়ে নিয়ে এনেছি। ছোট বড় মাঝারি মানে সব রকম পাতা পড়েছে। পাথর পড়ে এই যে আপনার ক্ষয়ক্ষতি, আম জামায় ধানটা পড়ে গেছে, ধানটা ক্ষয়ক্ষতি। কৃষি বিভাগ বলছে নাচল ও গোমস্তাপুর উপজেলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। এমন পরিস্থিতিতে সরকারকে কৃষকের পাশে দাঁড়ানোর দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুর সীমান্তে উত্তেজনা নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। রশিদ, সীমান্ত পরিস্থিতির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। যে আপনি বলছিলেন যে আমাদের দিনাজপুরের বিরল এলাকা থেকে ধান কাটার সময় 2 জন কৃষককে বিএসএফ ধরে নিয়ে গেছে এবং এটাকে কেন্দ্র করে স্থানীয় জনতারা ক্ষোভে তাদের সীমান্ত থেকে 2 জনকে আটক করে নিয়ে আসছে এবং এই পর্যন্ত বিএসএফ এবং বিজিবির মধ্যে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আমরা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি যে সন্ধ্যার পরেই বিএসএফ এবং বিজিবি তারা বৈঠক করে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা নিরসনের চেষ্টা করবেন। তবে এখন পর্যন্ত সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, সম্পূর্ণ শান্তিপ্রিয় অবস্থান চলছে। তবে উৎকণ্ঠা উদ্দীপনার মধ্যে দিয়ে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের পরিবারে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা চলছে এবং তারা কিন্তু আতঙ্কিত। তারা মনে করতেছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি বিএসএফ বিজিবির মধ্যে একটা বৈঠক হয় এবং বৈঠকের মধ্যে দিয়ে যদি তাদের পরিবারের লোকজনকে নিয়ে আসা হয় তাহলে তারা বেশি তাড়াতাড়ি খুশি হবে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। চেয়ারম্যান বলছেন যে দুপুর 12টার সময় তাদের কিন্তু ধান কাটতে ওই সীমান্তের জমিতে গেলে সেখান থেকে তাদেরকে ধরে নেওয়া যায়। এরপর থেকে এখন পর্যন্ত এই অবস্থায় আছে, এখন পর্যন্ত এই জায়গাটা শান্তিপ্রিয় আছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো এই ছিল দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বিস্তারিত। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবরাখবর শুনছিলাম। মেহেরপুরে অচল 1 ও 2 টাকার কয়েন, এমনকি 2 টাকার কয়েন নিচ্ছে না ভিক্ষুকরাও। রাষ্ট্রীয়ভাবে কয়েনের লেনদেন সচল থাকলেও নানা অজুহাতে তা গ্রহণ করছে না মেহেরপুরের কোনো ব্যাংকও। সহকর্মী আখতারুজ্জামানের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশে মূল্যস্ফীতির কারণে অনেক আগেই হারিয়েছে 1, 5, 10, 25 ও 50 পয়সার কয়েন। তবে লেনদেনে 5 টাকার কয়েনের ব্যবহার থাকলেও কমেছে 1 ও 2 টাকার কয়েনের প্রচলন। আইন অনুযায়ী প্রচলিত সব মূল্যমানের কয়েন নিতে সবাই বাধ্য থাকলেও 1 ও 2 টাকার কয়েন নিতে অনীহা মেহেরপুরবাসীর মধ্যে। এতে এসব খুচরা পয়সা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ সব স্তরের মানুষ। বাস ভাড়া, মুদি দোকানের কেনাকাটার পাশাপাশি ভিক্ষুকরাও 1-2 টাকার কয়েন নিতে নারাজ। তবে এসব কয়েনের বদলে দোকানিরা ক্রেতাদের দিচ্ছেন চকলেট বা শ্যাম্পু। 4 টাকা মূল্যের কোনো পণ্য কিনে 5 টাকা দিলে দোকানিরা ভাঙতি নেই বলে 1 টাকা ফেরত দেন না। সারা বাংলাদেশে এই পয়সাগুলো চলে, 1 টাকা 2 টাকার কয়েন চলে, কিন্তু আমার শুধু মেহেরপুর ডিস্ট্রিক্টে চলে। কাস্টমার দিচ্ছে, আমরা নিতে পারছি না, আমরা দিলে কাস্টমার নিতে চাচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে সচল কয়েন কেন মেহেরপুরে চলছে না, এই বিষয়ে জেলা প্রশাসকের ব্যবস্থা নেওয়া উচিত বলছেন চেম্বার অব কমার্স সদস্য। এই মুদ্রা যেহেতু সচল আছে এখনো, রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থাটা নেওয়া উচিত। তবে সব ধরনের কয়েন ব্যাংকে লেনদেন আছে বলে জানান সোনালী ব্যাংকের গাংনী শাখার ব্যবস্থাপক তৌহিদুল আলম। রাষ্ট্র থেকে না নেওয়ার কোনো সুযোগ নেই, এটা আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে নির্দেশনা আছে সেইভাবে আমরা নিচ্ছি এবং এটা আমাদের ভল্টে পর্যাপ্ত মজুদ আছে। যদি কেউ নিতে চায়
সেক্ষেত্রে আমরা তাদেরকে চাহিদা মোতাবেক দিতে পারবো। 1973 সালে দেশে সর্বপ্রথম 5, 10, 25 এবং 50 পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় জলমহল বিলভাতিয়ার কয়েক হাজার বিঘা জমিতে এবার চাষ হয়েছে ধান, কিন্তু পানির অভাবে নষ্ট হতে বসেছে। প্রভাবশালী ইজারাদারদের আগ্রাসী ভূমিকায় মাছ ধরার অধিকার থেকেও বঞ্চিত জেলেরা। কৃষকরা বলছেন, ইজারার নির্ধারিত সীমানা ছাড়িয়ে বাড়তি জলাশয় দখল করে চাষিদের পানি দিচ্ছেন না ইজারাদাররা। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়া জলমহল ইজারা নিয়েছেন ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। চুক্তিপত্র অনুযায়ী চাষিরা বিল থেকে পানি নিয়ে ফসল চাষ করার কথা থাকলেও এখন বঞ্চিত হচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও ভোলাহাটের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত বিলভাতিয়া বিল। দীর্ঘদিন ধরে এই বিলের পানি ব্যবহার করে ধান চাষ করছেন কৃষকরা, কিন্তু বিলের পানি কমে গেলে মাছ চাষ ব্যাহত হবে এমন অজুহাত দেখিয়ে এবার কৃষকদের বিলের পানি ব্যবহার করতে দিচ্ছে না ইজারাদার। এমনকি মাছ ধরতে গেলেও সাধারণ জেলেদের নামে দেয়া হচ্ছে মামলা। ইতোমধ্যে কয়েকজন জেলও খেটেছেন। আজীবন যুগে যুগে আমরা কালে কালে পানি সেচাইলাম, আবাদ করে এলাম এই বিলটাতে। আমরাকে এখন কোনো পানি সেচতে দিছে না, আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরাকে হুড়া কুত্তা করে এলে বেড়েছে, আমরাকে কোনো আবাদ করতে দিছে না। এই 21,000 সম্পত্তির ভিতরে পেয়েছে আপনার 900 বিঘা পেয়েছে কালাম, মানে 900 বিঘা লিজ দেওয়া আছে, উল্লেখ মারাও আছে। আর এই কালাম বলছে না 900 বিঘা সাথে আমাকে ব্যাপাকে মাগনা দিয়েছে। এই মৎস্যজীবী যারা গরিব মানুষ খেটে খায়, যেটা মাছ মেরে যেটা চাল কিনবে, এই আশ্বাসটা তারা রাখেনি এই ইজারাদাররা। তাদের উপর অযথা মিথ্যা মামলা, একের পর এক 3টা মামলা দেয়। আমিও 3টা মামলার আসামি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ইজারাদারের আগ্রাসী ভূমিকার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বিলের পানি সেচ দিতে না দেওয়ায় তাদের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা সরেজমিনে পরিদর্শন করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের পরবর্তী করণীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং ডিসি স্যার বরাবর আমরা তাদেরকে সহযোগিতা যেটুক করণীয় সেটুক আমরা করেছি। সেচের পানি দিলে বিল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। বিল শুকায়ে যে একটা ওয়াটার বডি যেকে আমরা যদি পুরো শুকায়ে দিই, সেখানে যে ইকোসিস্টেমটাও ধ্বংস হয়ে যায়। বিলের তলা শুকাইলে ইকোসিস্টেম ধ্বংস হবে, আমাদের যে দেশীয় ইন্ডিজিনাস যে সমস্ত মাছ সেগুলোও ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা তদন্ত করার পর বোঝা যাবে যে কতটুকু পানি দেওয়া যাবে সারফেস ওয়াটার থেকে এবং কতটুকু পানি রাখতে হবে। আর বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।